নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে, মীনাক্ষী। চোখ রাখছি খবরে। গুরুত্বপূর্ণ রদবদল হলো বিজেপির জাতীয় নেতৃত্বে। বিহারের 5 বারের বিধায়ক ও রাজ্য সরকারের মন্ত্রী নীতিন নবীনকে নিযুক্ত করা হয়েছে দলের জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে। এই সিদ্ধান্তকে বিজেপির সাংগঠনিক ভবিষ্যৎ ও নেতৃত্বে প্রজন্ম পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিহার সরকারের মন্ত্রী ও বাঁকিপুরের টানা 5 বারের বিধায়ক নীতিন নবীনকে বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্ত করেছে দল। বিশ্লেষকদের মতে নিঃসন্দেহে এটি হলো দলের সাংগঠনিক ও রাজনৈতিক দিক থেকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রবিবার বিজেপির সংসদীয় বোর্ডের এই সিদ্ধান্ত ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে আগামী দিনে নেতৃত্বের ক্ষেত্রে প্রজন্ম পরিবর্তনের পথে হাঁটতে চাইছে দল। বর্তমান জাতীয় সভাপতি জেপি নাড্ডার কার্যকালের মেয়াদ 2024 সালে শেষ হলেও তা বাড়ানো হয়েছিল একাধিকবার। নাড্ডা বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বে রয়েছেন, ফলে দলের অভ্যন্তরে পূর্ণকালীন সভাপতির প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল দীর্ঘদিন ধরেই। সেই প্রেক্ষিতেই নীতিন নবীনকে জাতীয় কার্যকরী সভাপতি দায়িত্ব দেওয়াকে অন্তর্বর্তী হলেও অত্যন্ত কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 45 বছর বয়সী নীতিন নবীন বিজেপির সেই নতুন প্রজন্মের নেতা, যিনি সংগঠনের একাধিক স্তর পেরিয়ে উঠে এসেছেন ছাত্র রাজনীতি থেকে। সুশৃঙ্খল সংগঠক, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার জন্য দলের অন্দরে সুপরিচিত তিনি। বিহার বিজেপিতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে টানা 5 বার জয়লাভ আরও মজবুত করেছে তাঁর রাজনৈতিক ভিত্তিকে। বিশেষ করে সর্বশেষ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় তাঁর গ্রহণযোগ্যতা বাড়িয়েছে দলীয় নেতৃত্বের কাছে। একই সঙ্গে কায়স্থ সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে উত্তর ভারতের সামাজিক সমীকরণেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। সাংগঠনিক ইতিহাসে কার্যকরী সভাপতি থেকে জাতীয় সভাপতি হওয়ার নজির রয়েছে ভারতীয় জনতা পার্টি। জেপি নাড্ডাও একসময় এই পথেই এগিয়েছিলেন, ফলে নীতিন নবীনের বর্তমান নিয়োগকে ভবিষ্যতের প্রস্তুতি হিসেবে দেখছেন অনেকেই। যদি তিনি জাতীয় সভাপতি দায়িত্ব পান, তবে বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হওয়ার নজির গড়তে পারেন নীতিন নবীন। নীতিন নবীনের নিয়োগের মাধ্যমে একদিকে যেমন বিহারের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্যকে গুরুত্ব দিল, তেমনি উত্তর ও পূর্ব ভারতের সাংগঠনিক ভারসাম্য বজায় রাখার বার্তাও দিল বিজেপি। বিশেষত আসন্ন লোকসভা ও রাজ্য ভিত্তিক নির্বাচনের প্রাক্কালে এই সিদ্ধান্ত বিজেপির দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে নীতিন নবীনের জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্তি কেবল একটি সাংগঠনিক পদ বিন্যাস নয়, বরং বিজেপির নেতৃত্ব কাঠামোতে নিঃসন্দেহে তা হলো বৃহৎ সম্ভাব্য পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনে কতটা সফলভাবে দলকে আগামী চ্যালেঞ্জের দিকে নিয়ে যেতে পারেন নবনিযুক্ত নীতিন নবীন, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি নির্বাচনের আগে সাংগঠনিক পর্যায়ে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। সংগঠনকে চাঙা করতে মোহনপুর মণ্ডলের পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে যোগ দিয়ে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সম্মেলনের মঞ্চ থেকেই সিপিআইএম ও কংগ্রেসের অতীত রাজনীতির প্রসঙ্গ তুলে রাজনৈতিক বিভাজনের কৌশল সম্পর্কে সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে রাজনৈতিক ময়দানে নিজেদের সংগঠনকে আরো শক্তিশালী করতে সক্রিয় হয়ে উঠেছে শাসক দল ভারতীয় জনতা পার্টি। সেই লক্ষ্যকে সামনে রেখেই মোহনপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সম্মেলনের মঞ্চ থেকে বিরোধী দলগুলোর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান এবং আসন্ন এডিসি নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক বিভাজনের কৌশল সম্পর্কে সতর্ক বার্তা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমানে রাজ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় থাকলেও সেটাকেই হাতিয়ার করে নতুন রাজনৈতিক চাল চালতে চাইছে সিপিআইএম। বর্তমান মুখ্যমন্ত্রীকে ডিস্টার্ব করব না, এই মনোভাবও সিপিআইএম এর একটি সুপরিকল্পিত রাজনীতি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এতে করে খানিকটা অসুবিধা হবে প্রাক্তনদের। সেই বিষয়টি বুঝেই এখন বিভাজনের রাজনীতি কার্যকর করার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মানিক বাবুকে আমরা ডিস্টার্ব করবো না, এখন এটাও কিন্তু পলিটিক্স। পলিটিক্সটা কি, যে যদি আমাকে প্রশংসা করে তাহলে তো আরেকজনের সমস্যা হবে। আমি দেখি এগুলো
যে মানিকবাবুকে 28 অবধি সম্পূর্ণভাবে উনি ওনার কাজ চালিয়ে যাক, আমাদের সমস্যা নেই। তো মাঝে মাঝে আমাকে আমাদের এক্স চিফ মিনিস্টার বলেন, আরে সিপিএম দি বা উনি না আরো অনেকেই বলে আপনার দিকে খুব প্রশংসা করে, এটা অন্য পার্টিও কংগ্রেসেরও করে, কিন্তু সেম এদের কাজেই এরকম। তো সেই জায়গার মধ্যে আজকে এই যে ডিফারেন্স আমাদের এখানে যারা কার্যকর, আমি উদাহরণগুলো এই কারণে দিলাম যে বিশ্বাস একটা এমন এক জিনিস, এই বিশ্বাস প্রতিটা ক্ষেত্রে পৃষ্ঠা প্রমুখ, আমাদের বুথ প্রেসিডেন্ট, আমাদের মন্ডল প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের যারা অন্যান্য নেতৃত্বরা আছেন, এর মাঝখানে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, সেই শব্দটা আপনাদের ঢুকিয়ে দিতে হবে। যত বিশ্বাস আপনারা সেখানে রাখবেন তত বেশি আমাদের পার্টি কিন্তু শক্তিশালী হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এইগুলো নিয়ে আমাদের চর্চা আমরাই করতে থাকি, ফটো দেখে রাজনীতি হয় এখন। আরে উনি যেমন দেখলাম একটা হাসলো, আরে তাইলে উনার পাল্লাটা বোধহয় ভারী। উনি যেমন একটু দেখলাম গম্ভীর, অদ্ভুত রাজনীতি। আর সোশ্যাল মিডিয়ার কথা বলে তো লাভই নেই। আমি ভাবছি সোশ্যাল মিডিয়াতে একদিন চেষ্টা করব আমি যে কিভাবে ভাষণ দেওয়া যায়। প্রায়ই দেখি একজন সোশ্যাল মিডিয়াতে অনেক দুঃখের সুখের অনেক কথা বলে, আবার আস্তে আস্তে করে করাতের মতো ধমকিও দেয়। আমি ভাবছি এই আর্ট, ইট ইজ অ্যান আর্ট। ভিতরে একরকম এবং বলার একরকম। কিন্তু বন্ধুগণ, গতকাল আমরা দেখেছি জনজাতি গোষ্ঠীর, আমি যখন গাড়ি দিয়ে আসছিলাম আমি দেখেছি যে কাতারে কাতারে আমাদের জনজাতি গোষ্ঠীর বোনেরা মায়েরা, তারা আমাদের এই যে সমাবেশ গতকাল হয়েছিল রবীন্দ্র ভবনের সামনে, তাদের দিকে আসছে। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বামফ্রন্ট শাসনকালে বহু কংগ্রেস নেতাকে রাজনৈতিকভাবে খুন করা হয়েছে, কিন্তু সেই সমস্ত ঘটনায় আজও বিচার হয়নি। অথচ এই গুরুতর বিষয়েও কংগ্রেস নেতৃত্ব সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, শুধু কংগ্রেস নয়, সেই সময়ে জনসংঘের বহু নেতাকেও রাজনৈতিক হিংসার শিকার হতে হয়েছে। এই ইতিহাস রাজ্যের মানুষ ভুলে যায়নি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। যারা আজ গণতন্ত্রের কথা বলে, তারাই একসময় রাজ্যে হিংসার সংস্কৃতি চালু করেছিল বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসে এখনো যারা আছেন তাদেরকে আমি বলি যে আপনারা উপরে গিয়ে কি জবাব দেবেন? আপনারাই তো আসল যোদ্ধা ছিলেন তখন এই কমিউনিস্টদের বিরুদ্ধে, এবং আপনাদের লোককে খুন করা হয়েছিল তখন। যদিও আমাদের জনসংঘের, আমাদের বিজেপিরও, আমাদের চানমোহন ত্রিপুরার দিক থেকে আরম্ভ করে অনেকে, শর্মাজি ছিলেন আমাদের জনসংঘ থেকে, ওনাকে কিভাবে খুন করা হয়েছে। তো এই সব যে ঘটনা, একই কীর্তি, দর্শন, বিভিন্নভাবে যে চেহারাটা সিপিএম করতো সেটা ওরা নিয়েছিল। ন্যাচারালি আমাদের তো আর একটা, ওই যে বললাম যে তাত্ত্বিক নেতা, সামনে সাদা পোশাক টোশাক পরে সামনে আটেন, আর পিছনে সব অপকর্ম করার জন্য এই হারমাত বাহিনী পেছনে থাকে। সাংগঠনিক পর্যায়ে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পৃষ্ঠা প্রমুখরাই দলের মেরুদণ্ড। তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী না করলে কোনো নির্বাচনেই সাফল্য আসে না বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। দলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতাই বর্তমান সরকারের প্রধান হাতিয়ার বলে উল্লেখ করেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এডিসি নির্বাচনের আগে এই ধরনের সম্মেলন ও মুখ্যমন্ত্রীর আক্রমণাত্মক বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে উপজাতি এলাকা সহ গোটা রাজ্যে কোনোভাবেই 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় ভারতীয় জনতা পার্টি। পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নিচুতলার কর্মীদের চাঙা করতেই যে মূল লক্ষ্য, তা মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে আবারও একবার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে তীব্রামথার চামড়া তুলে নেবার যে মন্তব্য জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিতর্কিত সেই মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এক দলীয় যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী যে ভাষা ব্যবহার করেছেন তাকে চরম নিন্দনীয় ও অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। চামড়া তুলে নেওয়ার মতো মন্তব্য কোনোভাবেই গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনীতির ভাষা হতে পারে না। এই ধরনের বক্তব্য গুন্ডামি ও ভয়ের রাজনীতিকেই প্রকাশ করে বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখে এমন ভাষা রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছে এবং অবিলম্বে এর প্রতিবাদ হওয়া উচিত বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণে ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার উদ্যোগে যে একটা জনসভা হয়েছে, সেই সভাতে যে মন্ত্রী বিকাশ দেববর্মার একটা বক্তব্য ইতিমধ্যে সামাজিক মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে। দু চারটা আমার নজরে এসছে। তীব্রামথার কিছু কার্যকলাপে শুধু ভারতীয় জনতা পার্টি বা জনজাতি মোর্চা কেন, সমস্ত গণতান্ত্রিক দলেরই বক্তব্য রয়েছে বা তাদের কার্যকলাপ সম্পর্কে, সেখানে তাদেরকে কিভাবে গণতান্ত্রিক পথে সংযত করা যায়, মোকাবেলা করা যায়, এ সম্পর্কে যার যার মতো করে সবাই কথা বলছেন, বলবেন। কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মা যে ভাষায় কথা বলেছেন, এটা তো একটা ভদ্রলোকের, এবং সেই ভদ্রলোক সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি একটা মন্ত্রী পদেও আসীন আছেন। এটা একজন ভদ্রলোক এবং একজন মন্ত্রীর ভাষা হতে পারে না, একটা গুন্ডাদের ভাষা। টিটিএডিসি নির্বাচনের আগে জনজাতির রাজনীতিতে ছড়িয়েছে বাকযুদ্ধ। ক্ষমতাসীন বিজেপি ও সহযোগী মথা নেতৃত্বের মধ্যে অনুপ্রবেশ ও রাজনৈতিক সুবিধাবাদদের অভিযোগ পাল্টা অভিযোগ, ক্রমে বাড়ছে জটিলতা। সিপিআইএমের দুষ্কৃতীরা মথায় নয় বিজেপিতে যোগ দিয়েছে। অর্থের লোভ, মামলার প্রলোভন দেখিয়ে এমডিসিদের বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন মথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ও সহযোগী জনজাতি ভিত্তিক দল তীব্রামথার নেতৃত্বের মধ্যে প্রকাশ্য অভিযোগ পাল্টা অভিযোগ শুধু নির্বাচনী উত্তেজনাই বাড়াচ্ছে না, বরং সামনে আনছে জনজাতি রাজনীতির ভেতরের গভীর পুনর্বিন্যাসকেও। তীব্রামথার সঙ্গে যুক্ত বহু নেতা কর্মী আদতে সিপিআইএম থেকে আসা এবং এডিসি নির্বাচনের আগে রাজ্য জুড়ে অশান্তি সৃষ্টিতে তাদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতৃত্বের। এই বক্তব্যের মধ্য দিয়ে মূলত তীব্রামথার রাজনৈতিক বৈধতা ও স্বতন্ত্র পরিচয়কে প্রশ্নের মুখে ফেলেছে বিজেপি। অন্যদিকে তীব্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের পাল্টা বক্তব্য আরো জটিল করে তুলেছে বিতর্ককে। সিপিআইএম এর বহু এজেন্ট বিজেপির ভেতর থেকে কাজ করছে এবং তারাই রাজ্য জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে মন্তব্য করলেন মথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। मैं सब लोगों को बोलना चाहता हूं कि मेरे ब्लॉक मीटिंग में उनके स्टेट लेवल की मीटिंग से ज़्यादा लोग आते हैं और मुझे पैसा भी खर्चा नहीं करना पड़ता। लोग अपने पॉकेट से रुपया देकर हमारे प्रोग्राम में आते हैं और एक छोटा सा ब्लॉक का मीटिंग भी इनके स्टेट लेवल मीटिंग से ज़्यादा बड़ा होता है हमारा। और अगर इससे देखकर इनको बहुत खुशी लग रहा है तो उनको एक दिन मैं निमंत्रण करता हूं कि आकर मेरा एक छोटा सा ब्लॉक का मीटिंग देख ले। इससे 5 गुना ज्यादा बड़ा मेरा ब्लॉक का मीटिंग होता है। एक कॉन्स्टिट्यूंसी का मीटिंग इससे स्टेट लेवल से 5 टाइम ज्यादा बड़ा होता है। एनीवे, जिनको खुश लगना खुश होने दी। অর্থের প্রলোভন দেওয়া হচ্ছে, এমডিসি মথা নেতৃত্বকে জেল মামলার ভয় দেখানো হচ্ছে বিজেপিতে জয়েন করার জন্য। এভাবে কি আসবে 28 আসনে জয়? মন্তব্য প্রদ্যোৎ কিশোর দেববর্মনের। लेकिन ये बात बहुत जरूरी है
और आपको समझना चाहिए और अभी से सतर्क रहना चाहिए। कोई लोग बोल रहे थे कि हम 28 के 28 सीट जीतेंगे। हाँ, जीत सकते हैं 28 के 28 सीट, करके दिखाइए। और बोल रहे कि हम पैसा खर्चा करके किसी को खरीदना नहीं चाहते हैं। मेरे पास रिकॉर्डिंग्स है, मेरे पास प्रमाण है कि कौन कौन ने ऑफर किया है कितना रुपया इलेक्टेड एमडीसीज को, एमएलएस को, ईएम्स को पिपरा मोथा छोड़कर उनकी पार्टी में जाने के लिए। और जिनको जाना है वो जाएंगे, कोई फर्क नहीं पड़ता हमें। जेल का धमकी दिखाकर क्या तुम्हारे खिलाफ केस हम डाल देंगे या तुम्हें नॉन बेलेबल वारंट करके तुम हमारे पार्टी में ज्वाइन करो तो तुम्हारा खिलाफ केस हट जाएगा। आप कितने लोगों को खरीदोगे, कितने लोगों को जेल का। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে জনজাতি পরিচয়, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং উন্নয়নের প্রশ্ন। বিজেপি দাবি করছে কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারই আদিবাসীদের প্রকৃত সম্মান ও উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম। বিপরীতে নিজেদের একমাত্র প্রকৃত জনজাতি ভিত্তিক শক্তি হিসেবে তুলে ধরে এডিসি অঞ্চলে তাদেরই বাস্তব সাংগঠনিক ভিত্তি রয়েছে বলে দাবি মথার। উভয় পক্ষেই 28 সদস্যের টিটিএডিসিতে সবকটি আসন জয়ের দাবি করছে, যা দেখা হচ্ছে নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই। বিজেপি যেখানে উন্নয়ন, স্থিতিশীলতা ও কেন্দ্রীয় নেতৃত্বের উপর ভর করে এগোচ্ছে, সেখানে জনজাতির স্বার্থ, পরিচয় এবং আঞ্চলিক আত্মনিয়ন্ত্রণের প্রশ্নকে সামনে এনে জনসমর্থন সংহত করার চেষ্টা করছে মথা। এই অভিযোগ পাল্টা অভিযোগ কেবল ব্যক্তিগত বা দলীয় সংঘাত নয়, বরং এটি ত্রিপুরার জনজাতি রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশের লড়াই। একদিকে রয়েছে জাতীয় দলের উন্নয়নমূলক বয়ান, অন্যদিকে রয়েছে আঞ্চলিক পরিচয় ও অধিকার কেন্দ্রিক রাজনীতি। তাই শুধু একটি প্রশাসনিক নির্বাচনের সীমায় আবদ্ধ না থেকে উপজাতি রাজনীতির শক্তির ভারসাম্য নির্ধারণের গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে আসন্ন টিটিএডিসি নির্বাচন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার গভীর রাতে শহরের উপকণ্ঠ বাবুল চৌমুহনী এলাকায় নৃশংস খুনের ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয় অভিযুক্তকে। শনিবার গভীর রাতে শহরের উপকণ্ঠে সংঘটিত এক নৃশংস খুনের ঘটনায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আমতলী থানার বাবুল চৌমুহনীর পশ্চিম দুর্গাপুর এলাকায় নিজের বাড়ির সামনে নির্মমভাবে খুন হন সুব্রত চৌধুরী নামে এক ব্যক্তি। রাতের নিস্তব্ধতা ভেঙে এই রক্তাক্ত ঘটনায় প্রবল উত্তেজনা সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে। গভীর রাতে হঠাৎ করেই সুব্রত চৌধুরীর ওপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। অভিযুক্তদের মধ্যে নিন্টু চক্রবর্তী, শঙ্কু চক্রবর্তী ও প্রিয়তোষ চৌধুরীর নাম উঠে এসেছে এই ঘটনায়। অভিযুক্তদের মধ্যে একজন স্থানীয় এক নেত্রীর ছেলে, যা নিয়ে রাজনৈতিক চাপানোত্তরও শুরু হয়েছে এলাকায়। সন্ধ্যা 7টার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে বাবুল চৌমুহনী দুর্গাপুর এলাকার রাস্তার পাশে একটা বেডি পড়ে আছে। এই খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই, গিয়ে দেখি লোকটার একটা গলা কাটা মৃতদেহ পড়ে আছে। পরবর্তী সময় জানতে পারি যে তাকে 3-4 জন মিলে তাকে হত্যা করেছে। এবং এই বিষয়ে আজকে গতকালকে আমাদের কাছে তপন চৌধুরী নামে একজন লোক, যে ডিসি সুব্রত চৌধুরীর ভাই, আমাদের কাছে কমপ্লেন করে এবং এই কমপ্লেনের ভিত্তিতে আমরা এটা সুনির্দিষ্ট মামলার নথিভুক্ত করি, যার নাম্বার 128/2025 আন্ডার সেকশন 103 ক্লজ 1/3 5 অফ বিএনএস দ্বারা মামলার নথিভুক্ত করি। এবং এই কেস কানেকশনে আমরা শঙ্কু চক্রবর্তীকে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে। এই কেসের সঙ্গে আরও যারা জড়িত আছেন নিন্টু চক্রবর্তী এবং প্রিয়তোষ চৌধুরী, আর অন্য আরেকজনের নাম তারা আমাদের কাছে কিছু বলেনি। আমাদের ইনভেস্টিগেশন চলছে, পরবর্তী সময় ইন্টারোগেশনে আমরা তার কাছ থেকে আরও কিছু উদ্ধার করার চেষ্টা করব। কী কারণে মারা হয়েছে? খুনের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পশ্চিম দুর্গাপুর ও বাবুল চৌমুহনী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হন ক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু করে তদন্ত। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে শঙ্কু চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ধৃত শঙ্কু চক্রবর্তীকে আদালতে হাজির করে
5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আপাতত আমাদের যে প্রাথমিক তদন্তে আমরা দেখেছি তাদের সঙ্গে একটা পারিবারিক একটা পূর্ব শত্রুতা ছিল। এখন পর্যন্ত যতটুকু অনুমান করা হচ্ছে এই ঘটনার পূর্ব শত্রুতার কারণে মৃত্যু হয়েছে। ব্যবহার করা ধারালো অস্ত্র কি উদ্ধার হয়েছে? এগুলো আমরা গতকালকেই ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা যে টাকালটি দিয়ে তাকে যে হত্যা করা হয়েছে এগুলো আমরা উদ্ধার করেছি। যাকে ধরা হয়েছে তাকে কোথায় থেকে আটক করা হয়েছে? তাকে তাদের বাড়ি থেকে আটক করা হয়েছে। আর যারা বাকি অদারা আছে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা করবেন? তাদেরকে আমরা অ্যারেস্ট করার জন্য আমাদের পুরো প্রসেস আমাদের চলছে। তাদেরকে আমরা আগামী অতি দ্রুত সম্ভব আমরা তাদেরকে অ্যারেস্ট করব। কতদিনের রিমান্ড চেয়ে আজ আদালতে প্রেরণ করবেন? আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করছি। খুনের নেপথ্যে পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খুঁজে একাধিক জায়গায় চালানো হচ্ছে তল্লাশি অভিযান। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা সহ বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই নৃশংস খুনের ঘটনায় এখনো আতঙ্কের পরিবেশ বিরাজ করছে গোটা এলাকায়। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের কঠোর শাস্তির আওতায় আনার দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিভিন্ন আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। এখনকার মতো সংবাদ শেষ করব, কিন্তু তার আগে অবশ্যই আজকের এই মুহূর্তের শেষ খবরে চোখ রাখবো। ধর্মনগরে সরকারি অফিস দখল করে ভারতীয় মজদুর সংঘের নতুন কার্যালয় উদ্বোধনের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে আরও এক প্রশ্ন বিতর্ক। শনিবার সরকারি একটি ভবনের সংগঠনের পক্ষ থেকে নতুন অফিস উদ্বোধন করা হলেও উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই প্রশাসনের নজরে আসে বিষয়টি। রবিবার ধর্মনগর মহকুমা শাসকের নির্দেশে প্রশাসনের তরফে নেওয়া হয় দ্রুত পদক্ষেপ। সংশ্লিষ্ট সরকারি অফিসটি দখলমুক্ত করে সেখানে ঝুলিয়ে দেওয়া হয় তালা। সরকারি সম্পত্তি কোনো রাজনৈতিক বা শ্রমিক সংগঠনের দপ্তর হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং এই ধরনের কাজের অনুমতি দেওয়া হয়নি বলে দাবি প্রশাসনের। শুধু নতুন অফিসে নয়, বিএমএস এর পুরনো অফিসেও এখনো ঝুলছে তালা। অ্যাকচুয়ালি আমাকে কিছুক্ষণ আগে আমার এসডিএম ম্যাডাম আমাকে ফোন করেন এবং বলেন যে মুতো স্ট্যান্ডে এরকম একটা অফিস বিল্ডিং আছে যেটা গভর্নমেন্টের প্রপার্টি, এইটা কে বা কারা এইটাকে গতকালকে তালা দিয়ে দখল করেছে, এগুলো বিষয়। তো আমরা আসলাম এবং পৌরসভার প্রতিনিধিরাও আসলেন, পুলিশ আছেন, ওসি ম্যাডাম আছেন, তারপরে এসডিপিও ম্যাডাম আসছেন, আমরা দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে আসছি। তো দেখলাম যে এখানে সত্যি সত্যি যে এই খবরটা যেমন ছিল এমনই। তো দেখলাম যে এখানে কে বা কারা দরজা গতকালকে তালা দিয়ে সরকারি ভবন দখল করেছে। এই ভবনটা আগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরডি ডিভিশনের ছিল এবং এখানে 8 সার্কেল সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আরডিরও অফিস ছিল। বর্তমানে তারা এখান থেকে শিফট করে চলে গেছে। ফলে সরকারি ভবন তো কীভাবে দখল করতে পারে না। তো এই জন্যে এসডিএম ম্যাডামের ইনস্ট্রাকশন অনুসারে আমরা এই ভবনকে তালা দিয়ে দিয়েছি যাতে কেউ এটা আর দখল করতে না পারে। কারা দখল করেছিল এই বিল্ডিং? এটা তদন্ত করে দেখা যাবে কারা করেছেন, পরবর্তী সময়ে জানা যাবে। দেখলাম বিল্ডিং এ একটা ফ্ল্যাগ রয়েছিল। হ্যাঁ, ফ্ল্যাগটা দেখে তো আমি বুঝতে পারি না কোন ব্যক্তি দখল করেছেন। ফ্ল্যাগটা যে কেউ রাখতেও পারেন। দেখলাম যে এখানে বিএমএস এর ফ্ল্যাগ লাগানো ছিল। হতে পারে, দেখা যাক। হ্যাঁ, ফ্ল্যাগগুলো খুলেছি, খোলা হয়েছে। এবং আমরা আমরা দেখলাম যে বিএমএস এর পক্ষ থেকে আপনাদেরকে একটা কাগজ দেখানো হয়েছিল যেটা মিনিস্টার। দেখুন, কিছুক্ষণ আগে আমাকে এসডিএম ম্যাডাম সই করে, অর্থাৎ উনি এক্সিকিউটিভ অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের উনি দায়িত্বে আছেন, উনিই সই করে পাঠিয়েছেন যে কাগজটা। সুতরাং ওইটাই তো আমার কাছে বলবৎ হবে না। আজকের থেকে আগে কি কাগজ সিগনেচার ছিল এটা আমার দেখার মধ্যে পড়ে না। জাস্ট নাও আমি যেইটা আমাকে ইনস্ট্রাকশন করা হয়েছে আমাকে ওইটা করে হলো আমার কাজ। কালকে তো ওনারা বললেন যে সিএম পারমিশন রয়েছে তাদের কাছে, তো এমন কোনো কাগজ? ওনারা দেখুন, ওনাদের যদি কোনো ইস্যু থাকে তারা সরাসরি উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন, এটাই আশা করছি।